সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত আমাদের ঘরবাড়ি উপন্যাসটির ষোড়শ পর্ব। আমি ওয়ারাকারিন, সাথে থাকুন। রুমকি কুকুরটার বাকলস ধরে দরজায় পাহারা দিচ্ছে। কুকুরটার লম্বা জিভ হা হা করছে। হাঁ করলে আমার পুরো মুখটা মুখে ঢুকে যাবে। দুপা সরে বসলাম। রহমানদা ফিরে এসে বলল, তুই বাঙাল? মাথা গোঁজ করে বসে থাকলাম। মা তো বলল, তোরা নাকি এখন ঠাকুর দেবতা, বসলে আর উঠতে চাস না, বলেই হেসে দিল। ছোটদি, তুমি যাও, এখন আমরা খাবো। বাবু সাহেব এলে রাগ করবেন। বাবু সাহেবের কথায় রুমকির মনে হলো আমাকে নিয়ে বোধহয় বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। রুমকি চলে গেলে রহমানদা বলল, ছোটদি খুব ভালো মেয়ে, তুই ওকে ছোটদি ডাকবি। এতক্ষণ যাও সহ্য হচ্ছিল, আর পারা গেল না। আমি ওকে ছোটদি ডাকবো বলছেন? পুচকে মেয়েটাকে আমি ছোটদি ডাকবো? না, আমি পারবো না। আমি কি করেছে আজ? কুকুরটাকে লেলিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে হাজির সেই মহিয়সী। মিছে কথা বলছিস? আমার সব বলা এক দণ্ডে উবে গেল। স্থির হয়ে বললাম, হ্যাঁ, মিছে কথা। তবে রুমকি যে চলে যায়নি এ বোধটা থাকা উচিত ছিল। উঁকি দিয়ে দেখে নিলে আবার বিপর্যয়ের মুখে পড়তে হতো না। বললাম, না, সব ঠিক আছে, আমি তোমাকে ছোটদিই ডাকবো। এই কথা বলার পর ছোটদি কেমন ভালো মানুষ হয়ে গেল। বলল, পালাবার চেষ্টা করবি না, টাইগার দিন রাত ওত পেতে থাকে, সব টের পায়। তা যে পায়, তার ঠেলা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ছোটদি আর কিছু বলল না। কুকুরটাকে নিয়ে এক দৌড়ে ভেতরে গাছপালার মধ্যে হারিয়ে গেল। সেদিকে তাকিয়ে থাকলে রহমানদা বলল, এ বাড়িতে ছোটদির খুব দাপট, ওকে খুশি রাখতে পারলে আর কথা নেই। তোর 7 খুন মাপ। নে, আর দেরি করিস না, কখন তো খেয়েছিস। তারে জামা প্যান্ট রয়েছে, নিয়ে আয়। হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নে, খাবার দিতে বলে এসেছি। খাবার এলে রহমানদা বলল, তোদের তো আবার জাতের মাথা মুন্ডু নেই, কি করতে কোনটা কাটা যাবে, তার চেয়ে বরং তুই খেয়ে নে। পরে আমি খাচ্ছি বলে উঠে দাঁড়ালো। ভিতরের দিকে আরেকটা দরজা আছে, ওটা খুলে টের পেলাম রহমানদার সব কিছু ওই ছোট্ট কুঠুরির মধ্যে। আসলে তবে 2টো ঘর। ওই ঘরটায় রহমানদার যাবতীয় মহার্ঘ জিনিস, বাক্স, প্যাঁটরা, লকার, সব কিছু। ওখান থেকে কি বের করতে ঘরে ঢুকে গেল। বাইরের ঘরটা এজন্য খুবই নিরাভরণ। শুধু একটা টেবিল ক্লথ বাদে বলতে গেলে আর কিছুই নেই। খাট এবং বিছানা, টেবিল আর গোটা 3 চেয়ার। এই সম্বল করে সে সব কিছু অসংকোচে আমার মতো একজন পলাতকের কাছে গচ্ছিত রেখে চলে যেতে পেরেছে। মানুষকে বিশ্বাস নেই, এ বোধটা রহমানদাকে বোধহয় ছোটদি বুঝিয়ে দিয়ে গেছে। মানুষের স্বভাব এরকমেরই। তবু অধিকাংশ মানুষ এক একজন স্বার্থপর দৈত্য। ট্রেনে এটা খুব মালুম হয়েছে। তা না হলে যে দাড়িওয়ালা লোকটিকে ভিড়ের ট্রেনে একটু জায়গা করে বসতে দিয়েছিলাম, তারই চাপ কেন ব্লাডারের মতো আমাকে উদ্বাস্তু করে ছাড়বে? চাপে প্রায় ছিটকে গেলাম। ভিন রাজ্যের মানুষটি আমার জায়গা সম্পূর্ণ বেদখল করে নিয়েছে বলে এতটুকু অনুকম্পা নেই। স্টেশন যত পার হয়ে যাচ্ছি তত কোনো এক অদৃশ্য শক্তি দরজার কাছে আমাকে ঠেলে নিয়ে চলে এসেছে। যে যেখান থেকে পারছে উঠছে। বাক্স প্যাটরা যে যার মতো জানালা দরজায় গলিয়ে দিচ্ছে। দেখে মনে হয়েছিল ট্রেনে জায়গা না পেলে মহাপ্লাবনে সব তাদের ভাসিয়ে নেবে। কিরে, বসে আছিস কেন? ওঠ, খাবি না? হাত মুখ ধুয়ে জামা প্যান্ট পরার পর আগেকার মতো হয়ে গেলাম। উঁকি দিয়ে দেখলাম কেউ আবার দেখছে কিনা। না, নেই। কেবল গাছগাছালির ফাঁকে একটা আলোর ডুম জ্বলছে। এবং বাড়িটাকে এত রহস্যময় করে রেখেছিল যে রহমানদাকে লুঙ্গিটা দেখানো দরকার আছে সেটা ভুলে গিয়েছিলাম। রহমানদা লুঙ্গি পরে একটা হাফ হাতা গেঞ্জি গায়ে আবার হাজির। চোখে মুখে বুঝে আশঙ্কার ছাপ টের পেয়েছে। বলল, তুই কি খুনটুন করে পালিয়েছিস? সব সময় কেমন সিটিয়ে আছিস?
কি করে বোঝাবো যে খুনেরই সামিল? গোবিন্দ তার কোটা থেকে 20 টাকা চুরি, আর খুনে আমার কাছে তফাৎ 1 গাছি সুতোর। বাবার কাছে সব সমান, খুনেও পাপ, চুরিতেও পাপ, দুটোতেই তাঁর ঈশ্বর রাগ করেন। এহেন মানুষের সন্তানের পক্ষে স্বাভাবিক থাকা খুবই কঠিন। সামান্য হাসার চেষ্টা করে বললাম, না না, খুন করব কেন? আমি গুন্ডা না ডাকাত? তাছাড়া ভাবলাম আমাকে পুলিশে দেবার কথা হচ্ছে, মাথা ঠিক থাকে কি করে? সে তো চেহারা দেখেই মালুম পাওয়া যাচ্ছে। খেতে বসে দেখলাম বড় টিফিন ক্যারিয়ারে মাংস, ভাত, রুটি আলাদা করা। রহমানদা বলল, যা লাগে নে, সবটাই খেতে পারি। খিদে তখন ঘোড়ার পিঠে জিন লাগিয়ে বসে আছে, যা পাই তাই নিয়ে দৌড়াতে চায়। কি নেব, কতটা নেব আন্দাজ করতে পারছিলাম না। ভাত খাস রাতে? ঘাড় কাত করে দিলাম। ভাতই খা, আমার আবার রাতে ভাত সহ্য হয় না। রহমানদা বলল, দুপুরে পেট ভরে খেয়েছিলি তো? না বলতে সংকোচ হচ্ছে। আসলে কতটা খেলে পেট ভরে তার আন্দাজ আমার গেছে। হয়তো যতটা খেয়েছি তারই নাম পেট ভর্তি করে খাওয়া। পাড়েজি দীর্ঘদিন এই লাইনে আছে, তার চোখকে ফাঁকি দেওয়া কঠিন। সে জানে কতটা খাওয়ার নিয়ম। বেশি খেলে সইবে কেন? পেট ভরেছে, গলা অবধি হয়নি। পায়েস হোটেলে আকণ্ঠ কে খেতে দেয়? যে দেয় সে লাটে ওঠে। বললাম, খুব খেয়েছি। হ্যাঁ খাবি, লজ্জা করবি না। এত যার বিবেক তার আবার বাড়ি থেকে পালানো কেন? কাজের ধান্দা দেশে থেকে করলেই হতো। এসব কথা কানে যাচ্ছিল না। একবার ভাবি বলি, আচ্ছা রহমানদা, সর্দি কি সত্যি থানা পুলিশের কথা ভাবছে? কিন্তু রহমানদা তখনও কথা বলে যাচ্ছে, আমার কথা শোনার সময়ই নেই। তোর মতো আমিও বের হয়েছিলাম, সে বেশ একটা জীবন গেছে। এখন মুঠো মুঠো পয়সা। না, তা বলে ভাবিস না যে তোর মতো অনেক লেখাপড়া জানা ছেলে। লেখাপড়া জানলে দুনিয়া উল্টে দিতে পারতাম। মানুষটা কি করে জানি না, বাংলো বাড়িটার সঙ্গে তার কি সম্পর্ক তাও জানি না। নেম প্লেটে আছে ডক্টর এস.কে. দত্ত। এ শহরটা খুব বড় নয়, জাংশন স্টেশন আর মহকুমা শহর মিলে যা ঘরবাড়ি থাকার কথা তাই আছে। বাড়িটা শহরের এক পাশে, অনেকখানি জমি জমা নিয়ে, বাগান নিয়ে বাড়ি। যেন মানুষটা নিজের একটা আলাদা পৃথিবী বানাবার তালে আছে। আসলে সবাই নিজের জন্য একটা আলাদা পৃথিবী তৈরি করতে চায়, আমারও সেই বাসনা। খাওয়া হলে রহমানদা বলল, শুয়ে পড়, এখন আমি একটু বসবো। তা বসুন, আপনি আপনার জায়গায় বসবেন, শোবেন, তা আবার বলা কেন? কিন্তু বসা যে মানুষের এরকমের হয় জানতাম না। বোতল, গ্লাস, পরিপাটি করে চানা ভাজা, এবং ভক করে ঝাঁঝটা নাকে লাগতেই এক কোণায় সরে গেলাম। তোর অসুবিধা হচ্ছে? তবে পেয়ারাতলায় খাটিয়াতে গিয়ে শুয়ে থাক, পরে ডেকে আনব। সেই ভালো, আপনি খান। একটা বালিশ নিয়ে সামনের পেয়ারাতলায় চিৎপাত হওয়া গেল। রাস্তার আলো আসছে, পাতার জাফরি কাটা ছায়া ছড়িয়ে আছে খাটিয়াটার ওপর। শুয়ে মনে হলো ভয় করবে। বাড়িতে হলে কিছুতেই পারতাম না। মানুষের বসবাসের জায়গায় কিছু অদৃশ্য আত্মা সঙ্গী হয়ে যায়। আবাস নয় এবং অপরিচিত জায়গা বলে কোনো প্রেতাত্মা বোধ হয় সঙ্গী হতে চাইছে না। জাংশন স্টেশনে মাঝে মাঝে হুইসেল দিয়ে গাড়ি যায়। রাস্তায় ট্রাক, বাস, রিকশার শব্দ, এবং আলোর মধ্যে প্রেতাত্মার কোনো অস্তিত্ব টের পাওয়া গেল না। বরং প্রেতাত্মা বলতে এখন রুমকি, সে আমাকে পুলিশের ভয় দেখিয়ে রেখেছে। ঘুম আসছিল না, এপাশ ওপাশ করছিলাম। মাঝে মাঝে টাইগার গলা ফাটিয়ে ওপাশে চিৎকার করছে, জেগে আছে জানান দিচ্ছে। সকালে ছোটদিকে বোধ হয় সব খুলে বলাই ভালো হবে। 20 টাকা চুরি করেছি ঠিক, তবে ডায়েরিতে লিখে রেখেছি। কে কি পাবে সব লিখে রেখেছি। টাকা, মান, যশ হলে সব ফেরত। আজ যে 10 আনা পয়সা দিয়েছে রহমানদা, তাও লিখে রাখব। আশ্রয় দিয়েছে, তাও। কাজ দিলে তাও লেখা থাকবে। কারো কাছে কোনো ঋণ রাখব না। বাবা বলেছেন অঋণী অপ্রবাসী থাকতে। তা
তবে দেশ ছেড়ে আসার পর তার মুখে অপ্রবাসী কথাটা আর বের হতো না। শরণার্থীদের জন্য সরকার লোন দিচ্ছে, বাবা সেদিকটাতে জানিনি। কে কার ঋণ শোধ করবে? যা সব সন্তান সন্ততি তাদের আর ঋণের মধ্যে রেখে পিতৃদায় বাড়াতে চান না। শিশুদের মানি অর্ডার এলে শুধু জবাবে লিখতেন, ঠাকুর সেবার জন্য প্রেরিত তোমার প্রণামী যথাসময়ে পেয়েছি। প্রণামী কখনো ঋণের পর্যায়ে পড়ত না, যে যার মঙ্গলের জন্য পাঠায়। তিনি শুধু উৎসর্গকারী। বাবার এসব ধারণা মনে হয় গোপনে হেসে ফেললাম। মানুষ বোধহয় নিয়মকানুন এভাবেই নিজের মতো করে তৈরি করে নেয়। নেশা করা, মাতলামি করা পাপ কাজের মধ্যে পড়ে, রহমানদের খেরো খাতায় বোধহয় সেটা লেখা নেই। থাকলে বলতে পারতো না, তুই শুয়ে পড়, আমি একটু বসবো। রহমানদা কি করে মুঠো মুঠো টাকা রোজগার করে জানি না, একদিনে জানা সম্ভব নয়। শহরটায় এসে বুঝেছি সব মানুষই রোজগারের ধান্ধায় ঘুরছে, যার যেমন ক্ষমতা। আমার ক্ষমতার মধ্যে আছে ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি। বাংলা ভাষাটা ধর্তব্যের মধ্যে নয়, ওটা রহমানদাও জানে, একজন ভিখিরিও জানে। হিসাবপত্র রাখতে পারি, সরকারি অফিসের কাজে লাগতে পারি। কোনো একটা বাবু কাজ আমার চাই। রুমকির বাবা যদি পুলিশে দেয় তবে সব যাবে। দাগি আসামি জানলে কুকুর পর্যন্ত পেছনে লাগে, ওদের ঘ্রাণ শক্তি প্রবল। আসলে কি টাইগার টের পেয়ে গেছে পাঁচিলের পাশে একটা খুদে চোর শুয়ে আছে? না, ঘুম আসছে না। ইচ্ছে হচ্ছে পাঁচিল টপকে কুকুরটার গলা টিপে ধরি। সত্যিকারের একটা খুনটুর না করলে চলছে না। কুকুর, তুমি মরবে, ফাঁক পেলেই দড়ির ফাঁস পরিয়ে ঝুলিয়ে দেব। বেশি হুজ্জতি আমি সহ্য করব না। প্রাণীদের প্রতি বাবার সবসময়ই একটু বেশি আবেগ। মনাকে পিলু কোনো কারণে লাথিফাতি মারলে বাবা বলতেন, দেব নাকি এক ঘা, মনার বুঝি লাগে না? বাবার কাছে মানুষ এবং জীবজন্তু তেনারি সৃষ্টি, তুমি শাসন করার কে হে? কিন্তু এমন পেছনে লাগলে রাগ হয় না। আচ্ছা ঠিক আছে, কিছু করব না। খুনের কথায় বাবার মুখটা ভেসে উঠল। তুমি শেষ পর্যন্ত নিরীহ একটা অবলা জীবের প্রাণ হরণ করলে। পারবে তুমি কারো প্রাণ দিতে? যা পারো না তা তুমি মারতেও পারো না। হতাশায় কেমন ম্রিয়মান হয়ে গেলাম। আমাকে দিয়ে আসলে কিছুই সম্ভব নয়। উচ্চাসা বাদে আমার আর কোনো সম্বল নেই। এত সব ভাবনার মধ্যেই কখন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে দেখি গাছতলাতেই শুয়ে আছি। রহমানদা ডেকে ডেকে সারা, রহমানদার স্নান সারা। এবারে ওঠ, আর কত ঘুমাবি? হাত মুখ ধুয়ে এলে সেই ডিম ভাজা পাউরুটির পিস। এখন দেখছি খাবার সামনে থাকলে মাথায় আর কোনো দুশ্চিন্তা থাকে না। রুমকি যে কুকুরটা নিয়ে যে কোনো মুহূর্তে হাজির হতে পারে তাও মনে নেই। দুশ্চিন্তা থেকে রক্ষা পাবার একটা মোক্ষম উপায় খুঁজে বার করা গেল। সারাদিন খাদ্য সামগ্রী সামনে নিয়ে বসে থাকলে হয়, কিন্তু পাবো কোথায়? দিতেই সব যার সারা হয়ে যায়, তাকে কোন সরবরাহকারী আছে যে এটার পর এটা খান, হ্যাঁ তারপর এটা, তারপর মিহিদানা খান না আরো দুটো রসগোল্লা। সুতরাং মোক্ষম উপায়টা কাজে লাগতে পারত একমাত্র যদি কোনো সদাশয় সরবরাহকারী বিনা শর্তে রাজি থাকতেন। রহমানদা বলল, অসীমকে বলেছি ওর মোটর পার্টসের দোকান আছে, তার যদি কোনো কাজে লাগে। তাহলে রহমানদা কাজে লেগে গেছে? কাজ পাওয়া বড় কঠিন বিলু, তার চেয়ে ব্যবসায় নেমে পড়। কি ব্যবসা? আমার সঙ্গে থেকে থেকে শিখবি, বিচার বুদ্ধি একটু থাকলেই হয়ে যায়। কি করবি? কোনো অফিসে টফিসে? তুই খেপেছিস? সরকারি অফিসে চাকরি? সে হয় না, আমি পারবো না। সব চোর বুঝলি, পকেটমার ছিনতাইবাজদের আমি ক্ষমা করে দিই, দেবে না কেড়ে খাবে। কিন্তু বেটারা সাধু সেজে বসে থাকে, 1-2 টাকার কাঙ্গাল। বেটারা সব লেঙ্গু। লেঙ্গু শব্দটি নতুন, লুঙ্গির অপভ্রংশ কিনা ঠিক জানি না, কিংবা লেজুরের। যাই হোক, রহমানদা আপাতত খেয়ে ওঠার পর বলল, 10 আনা থাকলো, আজ আবার পালাস না। ফিরতে দেরি হলে রোয়াকে বসে থাকিস। গাড়ি টাড়ি গেলে লক্ষ্য রাখবি। কেউ এলে বলবি রহমানদা নেই। তুই যে এখানে এসে উঠেছিস,
শ্যাঙাতরা সব জেনে ফেলেছে। কোথায় ঘুরছি ফিরছি জানতে চাইবে। তুমি কি করো রহমানদা? এ প্রথম ওকে তুমি বললাম এবং কিছুটা চমকে গেলাম। মানুষ কত সহজে একজনকে নিজের করে নিতে পারে। থাকলে টের পাবি, বলতে হবে না। তোকেও লাইনে ভিড়িয়ে দেব। হিসাব ঠিক থাকলে ৫-৭ বছরেই গাড়ি বাড়ি। তুই লেখাপড়া জানা ছেলে, তো সহজেই হয়ে যাবে। রহমানদা প্রচণ্ড জোরে একটা হাই তুলল, মুখে তুড়ি দিল। শেষে বলল, স্বাধীন দেশ তো, লোকজন সব স্বাধীন। আগে পরাধীন ছিলাম। শৃঙ্খলিত বলে যাকে দেশনেতারা। হাত পা মাথা থাকলে কাজে অসুবিধা, না থাকলে কত সুবিধা বল। যাই করবি তাতেই ফসল। কেবল কোন গাছে কি কি সার লাগে জানতে হয়। একটা টিকটিকি সে সময় ধপাস করে আমার মাথায়। ভয়ে উঠে দাঁড়ালে বললে, তুই খুব পয়া আছিস, কাল ভালো রোজগার হয়েছে। আরও হতো, লেখাপড়া জানি না, অক্ষর জ্ঞান নেই। ছর্দিদের গাড়ি চালিয়ে পেট ভরত। আর এখন সময়ে ছর্দির বাবাই বলে, হবে নাকি? কি হবে নাকি? টাকা। টাকা চায়? চায় মানে নেশা, জমি জমার নেশা। শহরে ফাঁকা জায়গা পেলেই কিনে ফেলে। নেশা না থাকলে হয় না। যেমন নেশা না থাকলে কার দায় বল এত সকালে দুটো মুখে দিয়ে ছোটার? বড় হ, বুঝবি। রহমানদার এত দায় নেই আমার সঙ্গে কথা বলার, বরং গম্ভীর থাকলেই মানাতো। যার আশ্রয়ে যে থাকে সেই তার মনিব। সবসময় গোবিন্দদার মতো রহমানদাও আমার মনিব। মনিবের এমন দিলখোলা কথাবার্তায় আরও বেশি মজে গেলাম। রহমানদা চলে গেলেই সারাদিন একা। পেয়ারা গাছ এবং পাঁচিল, রাস্তার লোকজন দেখা, আর পাশের বাংলো বাড়িটায় রুমকি টাইগার ভয় দেখাবে। সদর দরজায় পুলিশ। দুম করে বলে ফেললাম, না বলে কিছু নিলে চুরি করা হয় না রহমানদা? চুরি? না, এই আর কি, যদি কেউ নেয়, নেবার পর যদি চিরকুটে লিখে রাখে নিয়েছি, তবে কি চুরি হয়? মরণ হয়। তার মানে? কিছু লিখে রাখতে নেই রে। শতংবদ মালিক হতি কিনা বলে যেন, কোনোদিন এমন কাজ করবি না। লেখাপড়া শিখে তোর এই বুদ্ধি হলো? কেউ নিয়ে আবার লিখে রাখে নাকি? লেখে না? লিখলেই তো ধরা পড়তে হয়। গেছে, সব গেল। নিজের হাতে মরণ ফাঁদ পেতে এসেছি। কি করি? মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল। পৃথিবীতে কত বড় নির্বোধ হলে এমন হয়। নিজের হাত কামড়াতে ইচ্ছে করছে। চুপ করে থাকলে রহমানদা বললে, যাকে যা দিই মুখে মুখে হিসাব। লেখা থাকলে হিসাবে গন্ডগোল হয়। লোকও সব তককে তককে আছে, পেলেই খপ করে ধরে ফেলে। তারপর রহমানদা কখন চলে গেল টের পাইনি। রাস্তার দিকে তাকিয়ে আছি। রাস্তায় একমাত্র মুক্তির পথ। ফেরার হওয়া ছাড়া ভাগ্যে আর কিছু লেখা নেই। টেবিলে 10 আনা পয়সা, বাইরে দরকার পড়লে তালা দেবার চাবি, আর কিছু নেই। একটা তোয়ালে স্নানের জন্য, আর কিছু নেই। টেবিল ঘড়িটা টিকটিক করে বাজছে না মশকরা করছে বুঝতে পারছি না। রাস্তার হাতছানি। তখনই ঘেউ। হে রে, যাব কোথায়? সে তো জেগে আছে। দিনরাত কেউ জেগে থাকলে আমি করি কি? হগত্যা ছর্দি আমার সব। হাত জোড় করে অপরাধ স্বীকার করলে পুলিশে দেবার কথা ভাবতে নাও পারে। বাইরে পেয়ারা তলায় বসে আছি, ছর্দির সঙ্গে দেখা করব বলে। আর সেই সময় একটা সাদা রঙের গাড়ি। গাড়িতে নীল ফ্রক গায়ে ছর্দি। গাড়িটা হুশ করে বের হয়ে যাবার সময় হাত নেড়ে বলল, তাহলে পালাসনি, এখনো আছিস? দৌড়ে গেলাম ছর্দিকে কিছু বলবো বলে। ছর্দির গাড়িটা চলে যাচ্ছে। কি সুন্দর দেখতে ছর্দি। পায়ে সাদা মোজা, কালো পাম্পশু, ফাঁপানো ববকাটা চুল, কপালের অর্ধেকটা ঢেকে আছে। একটা সাদা রঙের গাড়ি যেন আশ্চর্য এক পৃথিবীর খবর দিয়ে অদৃশ্য হয়ে গেল। দূরবর্তী নক্ষত্র বুঝি মানুষের শৈশবে এভাবেই আকাশে আলো দেয়। কেন জানি বিশ্বাস হলো ছর্দি আর যাই করুক পুলিশে দেবে না।
টের পেলাম ছর্দির দুষ্টু চোখে বড় বেশি সুষমা। অন্য গ্রহ থেকে তখন কেউ যেন সংকেত পাঠায়, আমি আছি, আমি বড় হচ্ছি। মনের সব গ্লানি নিমেষে কেউ হরণ করে নেয়। প্রসন্ন মনে ভাবি, আমার বড় হওয়া তারই হাত ধরে। বাবা মা ভাই বোনের মতো সেও জীবনে অংশীদার হয়ে যাচ্ছে। ভারী গোপনে পা টিপে টিপে সে আসছে। এখন আমি স্বাধীনও বলা যায়, পরাধীনও বলা যায়। স্বাধীন এজন্য আমার মনিব রহমানদা নেই। দরজায় তালা মেরে শহরটা ঘুরে দেখে আসতে পারি। মানুষজন দেখলে জীবন সম্পর্কে আগ্রহ বাড়ে। বাবার কথা, বনের মধ্যে বাড়িটা করার পর বাবা বোধহয় এটা টের পেয়েছিলেন। ভিটে মাটি ছেড়ে বনের মধ্যে বাড়িঘর কেউ করতে এলেই বাবার অহংকার বেড়ে যেত। মাটি, মানুষ এবং গাছপালা সম্পর্কে নানা রকমের কৌতূহল উদ্দীপক কথাবার্তা বলতেন। মানুষ নিজের ঘরবাড়ি চায়, প্রতিবেশী চায়, গাছপালা চায়। প্রতিবেশী না থাকলে তোমার অহংকার কার কাছে? প্রতিবেশী আছে তাই মানুষ এত উদ্যোগী, জীবন সম্পর্কে মানুষের এত আগ্রহ। বাবা গভীর বনটার প্রথম ইজারাদার। নিজের মতো একখানা গ্রাম, তার আবার দরকার। তিনি ঘুরে ঘুরে খবর দিয়েছেন, চলে যাও, বহরমপুর স্টেশনে নেমে রেল লাইন বরাবর, সামনে পাবে বাদশাহী সড়ক, পাশে পুলিশ ট্রেনিং সেন্টার, পরে মাঠ, আরও পরে রাজরাজরাদের আম কাঁঠালের বাগান। জঙ্গল গড়িয়ে এখন সুমার বন। জঙ্গল সাফ করে ঘর বানাও। কতকাল আবাদ নেই, বীজ বুনলেই গাছ। খাবার থাকবার ভাবনা নেই। বাবাকে তখন আমার কিছুটা মোজেসের মতো মনে হতো, অথবা বাবা যেন সেই মহাপ্লাবনের সময়কার মানুষ। নৌকায় তিনি সব জোড়ায় জোড়ায় পাখি, জীবজন্তু এবং মানুষের প্রজাতি তুলে নিচ্ছেন। নোয়ার নৌকা এখন বাবার গ্রামের আবাসটি। সেই বাবার ছেলে এইমাত্র নিজেকে স্বাধীনও মনে করছে, আবার পরাধীনও ভাবছে। পরাধীন এজন্য যে একটা কুকুর নোয়ার বংশধরকে আটকে রেখেছে। বাবা এটা ভাবতেই পারতেন না। কুকুর গৃহপালিত জীব, তার এত আশকারা হবে কেন? মানুষের কাছে সে তো মাথা হেঁট করে রাখবে। সেই কুকুরের ভয়ে নোয়ার বংশধর খাটিয়ায় শুয়ে আছে। মাথার ওপর নিষ্ফলা পেয়ারা গাছ। শরতের বাতাসে দুটো একটা পাতা ঝরে পড়ছে মাথায় পায়ে। রাস্তায় রিকশার প্যাক প্যাক শব্দ। জংশন স্টেশনে গাড়ি। নীল আকাশ গুরুদুয়ারার গম্বুজ পার হয়ে একটা কলের চিমনির কাছে আটকে গেছে। নোয়ার বংশধর ভারী বিপাকে। পা নাড়লেও মনে হচ্ছে পাঁচিলের ওপাশে টাইগার গড়গড় করছে। এহেন অবস্থায় বাবার বিচার বুদ্ধি সাফ। ট্রেনে দেখেছি, বিনা টিকেটে বাবা আমাদের তুলে দিয়ে এ কামরায় ও কামরায় ঘুরে বেড়াচ্ছেন। চেকার দেখলেই পরিপাটি হাসি এবং সখ্যতা। সখ্যতার মতো বড় শত্রুতা অপহরণকারী আর নাকি কিছু নেই। সুতরাং টাইগারের বেলায় বাবার শতসিদ্ধ ধারণা প্রয়োগ করে দেখবার একটা বাসনা গজালো। একটা কুকুরের হেফাজতে থাকতে মানুষের কতক্ষণ ভালো লাগে। কুকুরটাকে হাত করতে পারলেই খোলামেলা স্বাধীন জীবন, ভাবা যায় না। ডাকলাম, কু কু ডাকলে কুকুর আসে, পায়ে লুটায়। ঘাউ ঘাউ করে উঠল, কিন্তু কুকুর এলো না। আবার কু। রাস্তা থেকে দুটো নেড়ি কুকুর ঘাড় বেঁকিয়ে দেখল, এলো না। তাহলে কুয়ে হবে না। রাস্তার কুকুরও আমায় চিনে ফেলেছে। দেবার মুরদ নেই, ডাকে। হন্যে হয়ে ঘুরছি, শুঁকছি সব কিছু, কোথাও কিছু নেই। কু দিলেই হলো। আর টাইগারের ইজ্জত কত? ছর্দির নফর, সে কু দিলে ঘাউ ঘাউ করবে শুধু। আপাতত তবে উঁকি দেওয়া যাক। পাঁচিলে উঁকি দিতেই মনটা ভারী প্রসন্ন হয়ে গেল। টাইগার জাফরি কাটা বারান্দায় বন্দি হয়ে আছে। শত হলেও স্বভাবে কুকুর, খেতে দিলে সব হয়। ছর্দি সেই ভয়ে বোধ হয় আটকে রেখে গেছে। লাফিয়ে পাঁচিল টপকে নোয়ার বাচ্চার সঙ্গে ভাব জমালেই গেছে। সব প্রভুত্ব ছর্দির তবে যাবে। তারপরেই মনে হলো, বাড়ি থেকে বের হওয়া তক আমি কেবল মানুষের খারাপ দিকটাই দেখছি। এও তো হতে পারে পাঁচিল টপকে আমাকে কামড়াতে পারে ভেবে আটকে রেখে গেছে। ছর্দি নেই, স্কুলে গেছে। গাড়িটা ফিরে এলে সাহেব শুভ মানুষ বের হয়ে গেল গেট দিয়ে।
খাটিয়ায় শুয়ে থাকলে খারাপ দেখাতে পারে ভেবে গাছের নিচে খুব অবলা জীবের মতো দাঁড়িয়ে থাকলাম। ছর্দির যখন এত প্রতাপ, তার বাবা কি না জানি একজন। আমাকে দেখে তিনি যখন কিছু বললেন না, তখন কেন জানি মনে হলো ফাঁড়া কেটে গেল। এখন ছর্দি ফিরে এলে শুধু বলে রাখা, আমি মাত্র 20টা টাকা চুরি করেছি, টাকা পয়সা হলে ফেরত দেব, এবারের মতো ক্ষমা করে দাও, কান বলছি আর কখনো এ কাজ করব না। আমাকে আর যাই করো, পুলিশে দিও না, পিলু জানতে পারলে খেপে যাবে। এইসব 7-5 ভাবনা। যার খাচ্ছি তার তো কিছু কাজ করা দরকার। ঘরটা খুলে ঝাঁট দিলাম, কুঁজোতে জল রাখলাম। রহমানদা এসে সব দেখে যেন খুশি হয়। আরেকটা কাজ করে যাচ্ছি ফাঁকে ফাঁকে, সেটা ঘড়িতে সময় দেখা। লুঙ্গি গামছা নিয়ে চানও করে আসা গেল। 10টায় গেলে মারেজি আবার রাগ করতে পারে, পা বাড়িয়েই রেখেছ। তার চেয়ে আরেকটু পায়চারি করলে সময়ও কাবার হবে, ক্ষুধারও 16 আনা বেগ আসবে। পায়চারি করার পক্ষে উঠোনটা প্রশস্ত। পূবে পশ্চিমে পা ফেলে দেখলাম 26 বার, উত্তরে দক্ষিণে 18 বার। আরও 10 দফা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপাতত হয়ে যাক। করা শেষ হলে দৌড়ে গিয়ে ঘড়িটা দেখলাম, মাত্র 4 মিনিট। মিনিটে এতটা হাঁটা যায়, এর আগে কখনো জানতাম না তো। বুঝতে পারছি ক্ষুধার বেগের তালে হাঁটার বেগ জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে। তার চেয়ে বরং এই ধরনের বেগ নিয়ে পৃথিবী পরিক্রমা করতে কত সময় লাগতে পারে তার গণিত সেরে রাখা ভালো। পৃথিবীর পরিধি জানা, তাকে গুণ ভাগ করলে সময়টা পাওয়া যাবে, এতে সময়ও পার করা যাবে অনেকটা। অর্থাৎ 11টায় গেলে পারেজি খুব একটা রাগ করবে না। বসে বসে অঙ্কটা সেরে ফেলায় যুক্তিযুক্ত। উঠোনের মাটিতে একটা কাঠি দিয়ে অঙ্কটা করতে গিয়ে দেখা গেল সারা উঠোন যোগে ভাগে ভরে যাচ্ছে, কিন্তু অঙ্কটা মিলছে না। এই সমস্যাটা তৈরি হওয়ায় বেশ অনেকটা সময় কাটিয়ে দেওয়া গেছে, টেরই পাইনি। যখন পিছুতে পিছুতে পিঠ পাঁচিলে ঠেকেছে, তখন হুঁশ হলো কার জন্য এত বড় অঙ্ক। মনে পড়ে গেল দুটো আহারের জন্য, আর সঙ্গে সঙ্গে সব অর্থহীন। রাস্তায় এসে মনে হলো নেশার ঘরে তালা দিতে ভুলে যায়নি তো। ফিরে এসে 2 লাফে দেখে যাওয়া গেল। তারপর কতটা দ্রুত বেগে মাঠ পার হয়ে পাড়েজির দোকানে হেঁটে গিয়েছিলাম টের পাইনি। শালপাতা জল দিয়ে ধুয়ে মুছে ঠিক করে বসে আছি, পাড়েজির কত আপনজন আমি দেখুক। কিন্তু কিন্তু কি, ভাত আসছে না কেন? আমায় সে বলল, জল খাও। পাড়েজি আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। এনামেলের গ্লাসে জল, ঢকঢক করে জল খেলাম। পাড়েজি আমাকে দেখে প্রথমে কিছুটা হতচকিত হয়ে গিয়েছিল বোধহয়, অথবা চিনতে পারছিল না। কোথাকার কে হে, বলা নেই কওয়া নেই, পাত পেতে বসে যাওয়া। তারপর চিনতে পেরে ওফ শব্দ শুধু। আমি দেখেছি বাবা শিষ্যবাড়ি গেলে কিংবা ঠাকুরের ভোগ হলে সব সময় অন্ন বলতেন, ভাত বলতেন না। গাম্ভীর্য রক্ষা করার প্রয়াসে বলতেন অন্ন। কাজেই গাম্ভীর্য রক্ষার্থে বোধহয় অন্ন বলারই নিয়ম। আপাতত পাড়েজির গাম্ভীর্য দেখে মুখ ফসকে বের হয়ে গেল, ঠাকুর অন্ন। কিয়া বলতা? কি বলছ? অন্ন। 10 আনায় অন্ন হয় না। ঠিক আছে, 10 আনায় ভাতই হোক। ভাতও হবে না। কেন হবে না বলার জোর আমার নেই। পাড়েজির পায়েস হোটেলে 10 আনার মিল তবে উঠে গেল। বসে থেকে বোধহয় লাভ নেই। আমার দিকে আর ফিরেই তাকালো না। এত আলহাত করে ক্ষুধার বেগ বাড়িয়ে এই ফল। কোনো রকমে বললাম, আজকের মতো দিন। পোষাবে না। এ বেলায় বেশ বাংলা বলে, পোষাবে না। মাথায় বজ্রাঘাত কাকে বলে এই প্রথম টের পেলাম। না খেয়ে আছি, থাকছি, এক কথা, শুয়ে যায়। কিন্তু আশা করে থাকা খাবো, সময় হলে ডাল ভাত মাছ তরকারি, সে স্বপ্নের মধ্যে যেন কতকাল ধরে শখ করে খাবো কথাটা পুষে রেখেছি মনে। খাবো, অন্ন খাবো। আর পাড়েজি বলে কিনা পোষাবে না। কত হলে পোষাবে আর বলার সাহস হলো না।
বেশি চাইলে দেব কোত্থেকে? 10 আনা বরাদ্দ মিলের জন্য। বেশি চেয়ে রহমানদাকে বিগড়ে দিলে অভিমানের জাত রক্ষা করার আশ্রয়টুকু পর্যন্ত যাবে। মানে মানে উঠে পড়াই ভালো। চারপাশে হালুম হুলুম শব্দ। পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। কি যেন একটা লাইন বারবার মনে আসছে। খুব খিদে পেলে মানুষের বোধহয় চোখে জল আসে। বের হয়ে আসার সময় কেমন ঝাপসা দেখছিলাম। সামনের মাঠটা সহসা কেন যে এত কুয়াশায় ছেয়ে গেল। কুয়াশার মধ্যে হাঁটছিলাম। মাঠটা বেশ বড়। দুটো ন্যাড়া বেলগাছ পার হয়ে রাস্তা। রাস্তা পার হলে কাঁচা নর্দমা, খুপড়ি ঘর, লরি টেম্পোর গ্যারেজ, সারি সারি ট্রাক, তারপরেই গুরুদুয়ারা এবং বাংলো বাড়ির সদর। দুদিন এই জায়গাটার মধ্যে একটা নিজস্ব ভাব এসে গেছে। খাটিয়ায় লম্বা হয়ে পড়ে থাকার বড় সুসময় এটা আমার। কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা, সে কেন মানবে? গুরুদুয়ারার কলে জল, সেখানে হাঁটু গেড়ে বসলাম। অনেকক্ষণ ধরে জল পান করতে হবে। আঁজলা পেতে আকণ্ঠ জল খেলাম। অন্য পেট এতটা জল সইবে কেন? কিছুটা বমি হয়ে সে তার নিজের সমতা রক্ষা করতেই আমি ভাবলাম, ঠিক হয়েছে, ঢেকুর জল খাবে, তাতেও রাক্ষসেপনা। 10 আনায় মিল তোমার মিলবে কেন? এখন খাটিয়ে শুয়ে পড়তে পারলে কথা নেই। নির্ভেজাল ঘুম। ঘুম মানুষের কত বড় সম্বল, এসব সময়ে টের পাওয়া যায়। ঘুমিয়ে পড়লে মরা, কাকপক্ষীতেও ভয় পায় না। আমার চারপাশটায় বিচিত্র সব পাখিরা এই সময়টায় ওড়াউড়ি করবে জানি। ডাক খোঁজ করবে। হ্যাঁ রে, ওঠ, খাবি না? কেউ যেন দূর থেকে তখন ডাকে। কে ডাকে? ঘুমটা লেগে আসছিল। কার মুখ? দরজায় দাঁড়িয়ে আছেন, ডাকছেন, ওঠ, খাবি না? কত বেলা হলো রে?